তোপের মুখে স্থান পরিত্যাগ করল চেয়ারম্যান। পুরো গ্রামবাসীর অবস্থা বিস্ময় চূর্ণ। ঘন্টা খানেকের ভিতরে পুরো খেলাটা যেন উল্টে গেছে। দাবার খুঁটিগুলো শেষ মুহূর্তে ঘুরিয়ে দিয়েছে। এই ঘটনার পিছনে কে জড়িত সেটা কারোর জানা নেই। মন শুধু দুই চোখে কৌতূহল নিয়ে দপদপ করছে। সামান্য একটা ফোন কলে সমস্ত আয়োজন ভণ্ডুল হয়ে যাবে এমন কিছু কল্পনা করেনি সে। বড় বউ অজস্র প্রশ্নের হিসেব নিয়ে বাড়ি ফিরল। আজ যেখানে তের অবস্থা খারাপ হতো সেখানে চেয়ারম্যানের অবস্থা 12টা বেজে গেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না। গুরুতর টোপ না ফেললে তে আজ বাঁচত না। বড় বউ এবার হাত মুখ ধুয়ে নিজের ঘরে গেলেন। ফ্যানের সুইচটা অন করে বিছানায় গিয়ে বসলেন। স্থির ফ্যানটা জড়তা ভেঙে 3 পাখায় ঘুরতে আরম্ভ করলো। গরমের জন্য গলাটা শুকিয়ে কাঠ। এক গ্লাস ঠান্ডা শরবত পেলে বুকটা ঠান্ডা হয়ে যেত। শরবতের কথাটা ভাবতে না ভাবতেই কাঠের দরজায় ঠকঠক শব্দ হলো। বিনয় সুরে কেউ ডেকে উঠল, ও ভাবি। কণ্ঠটা চিনতে দেরি হলো না। দরজার দিকে চোখ রেখে হ্যাঁ সূচকে আসতে বলল সে। বড় বউয়ের অব্যক্ত ইশারা পেয়ে চাঞ্চল্য পায়ে সেলিনার রুমে ঢুকলো। সেলিনার রোদে পোড়া মুখটা আজ বেশ করুণ দেখাচ্ছে। চেহারায় কি মলিন ছাপ। দিনের পর দিন সংসারের পিছনে খাটনি তার কম ছিল না। আজ সেলিনার আন্তরিকতা দেখে মনটা ঠান্ডা হয়ে গেল। লেবুর শরবতটা নিয়ে আফসোস করছিলেন, অমনি সেলিনা সেটারও বন্দোবস্ত করে দিল। ঠান্ডা গ্লাসটা বড় বউয়ের হাতে ধরিয়ে প্রথম প্রশ্নটা করলো, চিন্তায় চিন্তায় আর থাকবার পারতেছি না ভাবি। ওইখানে কি হয়েছে একটু খুইলা বলেন। সেলিনার উদ্বিগ্ন চেহারা দেখে বড় বউ একটু হাসলো। এরপর তাকে পুরো ঘটনাটা খুলে বলল। পুরো ঘটনাটা শোনার পর সেলিনাও অনেকটাই অবাক হয়। সারা বছর যেই এমপির খোঁজ নেই সেই এমপি আজ চেয়ারম্যানকে ফোন করেছে। এ কথা কি তোমার বিশ্বাস হয়? কি বলেন, এমপি সাহেব নিজে কল করছে? আর বলি কি, কিভাবে খেলাটা ঘুরে গেল তুমি সেটা ভাবতেও পারবে না মেজবউ। বলেই বড় বউ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চুপটি দেখে সেলিনা প্রশ্ন করলো, কিছু ধরবার পাইতেছি না, বুঝতে পারতেছি না কি হচ্ছে। সশব্দে নিঃশ্বাস ছাড়লো বড় বউ। নিঃশ্বাসের শব্দটা অন্য দিনের তুলনায় বেশ শব্দযোগে ছাড়লো। সেলিনা হয়তো গোড়ার দিকটা এখনো ধরতে পারেনি। সে সেটা স্পষ্ট করে দেওয়ার জন্য ধীরে সুস্থে অন্যমনস্ক ভঙ্গিতে বলতে শুরু করলো, মেজো বউ, শেষ চালটা যে ফেলেছে তুমি তাকে চেনো। অপ্রস্তুতভাবে ভুরু কুচকালো সেলিনা। চেনো মানে? ভাবি কিসের ইঙ্গিত দিচ্ছে? তেজে গুরুতর বিপদ এবং অশ্রাব্য অপমান থেকে বেঁচে গেল, এতে কার লাভ হতে পারে? চিন্তার চাকাটা ঘুরতে ঘুরতে হিমশিম খাচ্ছে সে। কে হবে, কে হবে? এক নাগারে ভাবতে থাকলে চট করে দৃষ্টি থামলো। চোখ স্থির করে অপলক চাহনিতে বড় বউয়ের দিকে তাকালো। বড় বউ তখন ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি যখন একীভূত হয়ে মোদ্দা কথায় বসলো তখন সেলিনা নিশ্চল চাহনিতে মূল হয়ে আছে। ঘরের ভিতর টিকটিকির টিকটিক আওয়াজ হচ্ছে। আওয়াজটা এক পর্যায়ে থেমে গেল। সেলিনা খুব অবাক সূচকে বলল, জাংকুক জামাই বাবা। বড় বউ শক্ত মুখে হ্যাঁ সূচকে মাথা নাড়ল। প্রত্যয় ভঙ্গিতে সুশীল কান্তিতে বলল, দূরত্ব বাড়িয়েছে কিন্তু গুরুত্ব কমায়নি। দুপুরের দ্বিপ্রহর চলছে এখন। মোল্লা বাড়িটা নীরব হয়ে আছে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত বলে কোথাও কোনো সাড়া নেই। বাড়িটা আগের মতো হই হুল্লোড়পূর্ণ নেই। সেলিনার গজগজানির ঝগড়া নেই। রোজ আর জেনিরও চুলোচুলি নেই। বড় বউয়ের কর্কশ কণ্ঠের ভয় নেই। সবচেয়ে বড় পরিবর্তন, আজ গঙ্গেও জীবিত নেই। বাড়িতে 6টি মানুষের বসবাস করলেও আগের মতো কিছুই নেই। বাড়িটা এখন মৃত্যু পুরী লাগে। রাত যত গভীর হয় তত কাজ ছমছম করে। মাঝে মাঝে পল্লী বিদ্যুতের সমস্যা হলে পুরোটা রাত কারেন্ট থাকে না। তখন মোমবাতি জ্বালানো হয়, হারিকেন ধরানো হয়। বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নেই, তবুও বিপদের আশঙ্কা নিয়ে ভয় নেই। সবার বুকে এখন সাহস আছে। এখন অন্ধকারেই স্বাচ্ছন্দ্যে
চলাফেরা করতে পারে। কল পার থেকে গোসল সেরে রুমে ফিরল তে। আজকের ঘটনাটা তার মন আর মস্তিষ্কে গভীরভাবে দাগ ফেলেছে। যতবার মগ ভর্তি জল মাথায় ঢালছিল তখন গুনগুন সুরে ওই বাজে কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। মানুষগুলো অনেক পাল্টে গেছে, গ্রামবাসীরাও বড্ড খারাপ আছে। অন্যায় আচরণ দেখেও তারা চুপচাপ সহ্য করে। যদি সত্যি সত্যি ওই ভণ্ড লোকটার পা তাকে ধরতে হতো, ছি, ভাবতেই কাটা গলে উঠছে। এসব নানান কথা চিন্তা করতে করতে স্নানটা শেষ করতে গায়ে মেরুন রঙের কামিজ, জর্জেটের কাপড়ে সাদা ওড়না, আয়নার সামনে এসে গামছা দিয়ে চুল মুছতেই হঠাৎ পূর্বের ঘটনাগুলো মনে পড়ল। চোখ মুছতে মুছতে মাথা ঘুরিয়ে সেই দরজার দিকে তাকালো, যেই দরজার দ্বার প্রবেশে থমকানো দৃষ্টিতে নিজেকে সংযত রেখেছিল জাংকুক। তার বস্মীভূত মুখটা এখনো কল্পনায় চিন্তা করতে পারছে তে। সেদিন হয়তো লোকটা খুব কঠিনভাবে লজ্জা পেয়েছিল, না হলে মানুষটা অপ্রতিভ হয়ে পালাতো না। মনে পড়লেই খিলখিল করে হাসিতে দরজা থেকে চোখ সরিয়ে ফের আয়নার দিকে তাকালো। চুল মোছা শেষ করে মাথার মধ্যভাগে সিঁথি কাটলো। ভেজা চুলগুলো পিঠের পিছনে ছড়িয়ে দিয়ে সাদা ওড়নাটা গলায় নিল। ডান হাতে ফোন এবং বাম হাতে ভেজা গামছা নিয়ে সোজা নিচে নামলো। আঙিনার কাছে আসতেই জেনিকে দেখতে পেয়ে গামছা বাড়িয়ে দিল। বুবু, গামছাটা একটু মেলে দিও তো। হাতের গামছাটা নিয়ে কাঁধে রাখলো জেনি, এরপর বলল, ঠিক আছে। এরপর তে খাবারের প্লেট সাজিয়ে তার মায়ের কাছে গেল। এখন থেকে পুরো বিকেলটা সে তার মায়ের কাছে থাকবে বলে ঠিক করলো। তে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। বিছানার কাছে এসে প্লেটটা নিয়ে বসলো। জুনজুনকে ধরে ধরে উঠিয়ে হেড সাইডের সাথে হেলান দিয়ে বসালো। জল ভর্তি স্টিলের গ্লাসটা মায়ের ঠোঁটে ধরতেই বলল, আজ খাবার নষ্ট করবে না, যেটুকু খাওয়াবো সবটা খাবে। তুমি নষ্ট করলেই আমি কিছু খাবো না। মেয়ের শাসন দেখে রঞ্জুন হাসে। যেদিন অসুখের কথা ঠিকঠাক মতো জানলো সেদিন তের সে কি কান্না, মাকে জাপটে ধরে হাওমাও করে কেঁদেছিল। প্রথমে বাবা, পরে দাদা, এখন সম্ভবত মায়ের ছায়াটাও হারিয়ে যাবে। যখন বিপদ আসে তখন একটার পর একটা আসতেই থাকে। নিস্তার নেই, স্বস্তি নেই, প্রাণ খুলে শ্বাস নেওয়ার সাহস নেই। মাথার উপর সব কিছু ভেঙে যায়। কুল কিনারা হারিয়ে অকুল পাথারে জীবন হারায়। চোখের সব কিছু অন্ধকার লাগে। জীবনের বিভীষিকা সত্য, করুণ সত্য, নিটল সত্য। বোধহয় এই সত্যটাকে নিয়ে মানুষ তার জীবন কাটায়। চিরন্তন এই সত্যবাণীকে মানুষ কতটা অগ্রাহ্য করে। এই সত্য অগ্রাহ্য করার ফলে আকস্মিক যাত্রাটা মেনে নিতে পারে না, অসহ্য আকারে পীড়া দেয়। অব্যক্ত দহনে হৃদয় ছারখার হয়। রঞ্জুন জানে না তার এই অভাগা মেয়েটার কপালে আরও কি কি লেখা আছে। জীবনের সব নাটকীয় ঘটনা যেন তার মেয়েটার সাথেই ঘটে যাচ্ছে। আসন্ন মৃত্যু নিয়ে তার কোনো চিন্তা নেই। বুকে শুধু এটুকুই ভয়, তার মেয়েটা কি করবে। যার হাত ছেড়ে পুরনো বাড়িতে ফিরে চলে এলো সে কি তাকে মেনে নেবে? তে ভাত মাখিয়ে ছোট্ট লকমা মায়ের মুখে ধরলো। এরপর নরম সুরে বলল, নাও মা, এবার খাওয়া শুরু করো। দুর্বল কাতর দৃষ্টি তুলে মুখ খুলল সে। ফ্যাকাশে ঠোঁট দুটোর ফাঁকে তে লকমা গুঁজে দিল। দাঁতের শক্তি ক্ষয় হয়ে আর জীবনও মুশকিল। নরম খিচুড়ি গিলে গেলে যতটুকু খাওয়া যায়। তে প্লেটের দিকে দৃষ্টি ফেলে লকমা বানাতে ব্যস্ত। ইয়ঞ্জুন ক্ষীণ স্বরে হঠাৎ বলে উঠল, জাংকুকের কাছে যাবে না? নামটা শুনে তের বুকটা মোচড় দিয়ে উঠল। লকমা পাকানো হাতটা আপনা আপনি থেমে গেল। প্লেটের দিকে দৃষ্টি রেখে উত্তরের জন্য হাত রাখতে লাগলো। কিন্তু কি উত্তর দেবে? অসুস্থ মায়ের মুখে কি উত্তর দেবে সে? আবার লকমা পাকিয়ে হাতটা তুলল সে। দ্বিতীয় লকমাটা আগের মতো খাইয়ে দিতেই নিরুত্তেজ গলায় বলল, উনি আমাকে চেনেন না আম্মা? 2 বছর তো পেরিয়ে গেল। উনি কি খোঁজ নিয়েছেন? নেননি। আমি এ ব্যাপারে কথা বলতে চাই না। তুমি চুপ করে খাও। খাওয়ার সময় কথা বলতে নেই। প্রসঙ্গটা এড়াতে চাইল তে। মনের উপর পাথরে চেপে দুঃখটা শিথিল করে রাখলো। কিন্তু মায়ের তাড়নায় আবারও প্রশ্নের জাতাকলে ফেসে গেল। ওকে ওকে তুই ছেড়ে এসেছিস? ভুলটা তোর মা? মায়ের প্রশ্নবিদ্ধ চাহনি থেকে দৃষ্টি নামালো তে। চোখ দুটো বন্ধ করে
দীর্ঘশ্বাস ছাড়লো। উত্তরের প্রত্যুত্তর করতে মন চাইছে না। নীরবতাকে সাঙ্গ করে তে একদম চুপ হয়ে গেল। রঞ্জন কিছুক্ষণ অপেক্ষা করে শেষমেশ উত্তরের আশাটা ত্যাগ করলো। বহু কষ্টে সবটুকু খিচুড়ি গলা দিয়ে নামালো। আজকাল একটু বেশি খেলে পেট ভার লাগে, প্রচন্ড বমি পায়, জল পর্যন্ত গিলতে কষ্ট হয়। তে প্লেটটা রেখে হাত ধুয়ে ওষুধ ছেড়ে দিল। ট্যাবলেটগুলো গুঁড়ো করে জলেতে মিশিয়ে খাওয়ালো। আগের মতো শুয়ে দিয়ে চুলে কপালে হাত বুলিয়ে দিল। চঞ্চল একটু আরাম পেয়ে চোখের পাতা বুঝে ফেললো। তন্দ্রার রাজ্যে ডুবে গিয়ে গভীর ঘুমে তলালো। ঘুমন্ত মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তে। ডান হাতের আঙুলগুলো চুলের গোড়ায় নাড়ছে। যে গর্ভে 9টা মাসের পাড়ি দিয়ে পৃথিবীর আলো দেখলো, সেই নারীটা যাওয়ার দিন এগিয়ে আসছে। হাতের উল্টো পিঠে চোখ ঘষল তে। জলগুলো টপটপ করে বিছানায় ছিটকে পড়ল। শুকিয়ে যাওয়া কঙ্কালসার মুখটার দিকে নিচু হলো সে। কপালের ভাঁজ পড়া চামড়ায় ঠোঁট ছুঁয়ে স্নেহের চুমুটা বসিয়ে দিল। নাক টেনে মুখ উঠিয়ে গায়ে কাঁথা দিয়ে দিল। মায়ের পাশে গুটি মেরে শুয়ে পড়ল তে। ভেজা দীর্ঘ চুলগুলো বিছানা গড়িয়ে আজও ফ্লোরে গিয়ে পড়ল। মায়ের মামা গন্ধের কাছে ঘনীভূত হয়ে চোখ বুঝল সে। পাপড়ি গড়িয়ে অশ্রু ঝরতেই ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়ল। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিকেন ধরাচ্ছে রোজ। পাশে কেরোসিনের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে জেনি। দুই বোন এখন অন্ধকার ঘুচাতে নিচে নেমেছে। একসাথে 4টা হারিকেন, 2টো কুপি জ্বালিয়ে সবার ঘরে দিতে হবে। গরমের উৎপাত বাড়তে দেরি। পল্লী বিদ্যুতের লোকেরা নিষ্ঠুরভাবে কারেন্ট টেনে নেয়। এক এলাকায় বন্ধ রেখে অন্য এলাকায় সাপ্লাই দেয়। ঠিক এরকম ধারণা নিয়ে ক্ষোভে ফুঁসছে জেনি। সেটা এখন জেদের সাথে প্রকাশ করে বলে, এই সময় কারেন্টটা চলে গেল, মেজাজটা খারাপ লাগে, পড়তে বসবো। এদিকে কারেন্ট গরমের জ্বালায় টেকা যাচ্ছে না রোজবাবু। হারিকেনের ফুলতে ঠিক করতেই জেনির দিকে বিরক্তির দৃষ্টি ছুড়ে রোজ বলল, ওই কারেন্টের ব্যাটারি কি আমার জামাই লাগে? আমি বললেই ওরা কারেন্ট দেবে? বেশি ভটর ভটর করলে একদম হারিকেন তুলে মারবো। রোজের তেজালো হুঙ্কার শুনে শান্ত হলো জেনি। একে একে সব হারিকেনে আগুন ধরিয়ে জেনির হাতে 3টে হারিকেনের হাতল ধরিয়ে পাঠালো। বাকি একটা হারিকেন নিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে গেল। জেনি 2টো হারিকেন বিতরণ করে অবশেষে বড় বউয়ের রুমের কাছে গেল। পর্দা দেওয়ার রুমটার কাছে যেতেই হঠাৎ ভিতর থেকে আওয়াজ এলো। বড় বউ কার সাথে যেন আলাপ করছে, ভিতর থেকে শোনা যাচ্ছে। তুমি হেসো না তো, তোমাকে চিনি বলেই চুপ আছি। তুমি যে আজ কি কাহিনী করেছো সেটাই একটু আগে সেলিনার সাথে আলোচনা করলাম। আমি টাকাটা নেব না। কারোর বউ পাল্টে টাকা আমি রাখবো কেন? ও আমার মেয়ে না, এই বংশেরই নাতনি। ওর দেখভালের জন্য ওর দাদা নেই ঠিকই, কিন্তু এখন 3টে মা বেঁচে আছে। ধানের কারবার থেকে যা হয় তাতে আমাদের ঠিকই চলে যায়। না, আমি কোনো কথাই শুনবো না। টাকা পয়সার লেনদেন আমার সাথে করতে এসো না। হ্যাঁ, যা বলছি তাই। আমি 1 আনাও নিতে রাজি নই। জোর করো না জাঙ্কুক, বাড়াবাড়িটা বেশি হচ্ছে কিন্তু। যেখানে বাড়াবাড়িটা প্রয়োজন ছিল সেখানে তো। থেমে গেল বড় বউ। কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। জেনে ব্যাপারটা দেখার জন্য পর্দার ফাঁক করে ভিতরে দৃষ্টি দিতেই ব্যাপক বিষম খেল। বড় বউ চরম উত্তেজনা নিয়ে অস্থির কণ্ঠে বলছে, কি সত্যি? কবে? দৌড়াতে দৌড়াতে রুমে ঢুকলো জেনি। বুকের হৃৎপিণ্ডটা যেন ধকধক করে কাঁপছে। মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। হাঁপাতে হাঁপাতে দরজার কাছে থামতেই উৎকণ্ঠার সাথে ডাকলো, রোজবাবু, ও রোজবাবু, জলদি ওঠো, তাড়াতাড়ি ওঠো। কণ্ঠের ব্যাগ্রতা শুনে চোখ খুলল রোজ। মাত্র শুয়েছিল সে। দরজার দিকে তাকাতেই ধরপড় করে উঠল। জেনি চটপট হাতে দরজা লাগিয়ে বিছানার দিকে ছুটে আসলো। নিঃশ্বাস নিতে নিতে কপালের ঘাম মুছে চাঞ্চল্য গলায় বলল, জানো জানো কি হয়েছে? বড়মা কাকে যেন ফোন দিয়েছে। বড়মা তার সাথে কথা বলছিল। আমি হারিকেন দিতে গিয়ে সব শুনে ফেলেছি। জেনির ধরফড়ানোর অবস্থা দেখে প্রচুর কৌতূহল বাড়ছে রোজের। আসল কথা শোনার জন্য ব্যাকুল হচ্ছে সে। জেনিকে তাগদা দিয়ে বেজান সুরে বলল, বল, তাড়াতাড়ি বল, কি শুনলি? আরে গাদি, তোর হাঁপানি থামা, তাড়াতাড়ি বল। এমনিতেও কথাটা শোনার জন্য তর্স হয়েছে না, জলদি বল। বড় একটা ঢোক গেলে
নিজেকে শান্ত করলো জেনি। শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলতে শুরু করলো, ভাইয়া আসছে বুবু, উনি নাকি শীঘ্রই আসছে। আমি যে কত খুশি হয়েছি, কি পরিমাণে আনন্দ লাগছে। আমি শুধু এই দিনটারই অপেক্ষায় ছিলাম বুবু। তেজে কত বার বেড়েছে, একেবারে ডানা পড়তে গেছে তার। সেটা এখন ক্যাচ ক্যাচ করে ভাইয়া কেটে দেবে। নিজে হারিকেন দিতে গিয়েছিলাম, দেখি বড় মা চোরের মতো কথা বলছে। খটকা লাগতে পুরো ঘটনা শুনে ফেলেছি। ভাইয়া হয়তো ভরণ পোষণের জন্য টাকা পাঠাচ্ছিল, বড় মা নেয়নি। আর জানো, ওই এমপিকে কয়টা ভাইয়াই করেছে। এবার বুঝতে পারছো তো এই ভদ্রলোক কতটা ভয়ঙ্কর। দূর থেকে চেয়ারম্যানকে আচ্ছা মতো পেঁদিয়েছে। আমি তো শুনেই অবাক। ভিমড়ি খেয়ে না পড়তে তোমার কাছে ছুটে এলাম। মুখে হাত চাপলো রোজ। হাঁ হয়ে জেনির দিকে তাকাতেই জেনি হ্যাঁ সূচকে মাথা নাড়লো। রোজের দিকে আরেকটু এগিয়ে নিচু সুরে বলল, এদিকে যেমন আনন্দ হচ্ছে, ওদিকে তেমন চিন্তাও হচ্ছে রোজবাবু। ভাইয়া খুব ঠান্ডা মাথার মানুষ। উনি যেভাবে সবকিছু দেখাশোনা করেছেন, সবার প্রতি খেয়াল রাখছেন, তেতোটা নিতেই পারবে না। তোমার কি মনে হয় তেজেরটা ছেড়ে দেবে? কথাটা শুনে ঠোঁট ভেজালো রোজ। অন্যমনস্ক দৃষ্টিতে ভাবনার রাজ্যে ডুবে গেল। কথাটা ভুল বলেনি জেনি। এক পার্শ্বিক দৃষ্টিতে চিন্তা করলে থেকে সঠিক মনে হবে। নিজের আত্মগরিমায় দাগ লাগলে কোনো মেয়ে চুপ রইবে না। হয় নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করে দিনের পর দিন স্বামীর ঘরে থাকবে, নয়তো সবকিছু ছেড়ে ছুড়ে নিজের জন্য এগোবে। তে সবসময় শান্ত সুলভ থাকতো, মানুষও খোঁজাতে দেরি করতো না। কিন্তু ধৈর্যের শেষ সীমাটা যখন অতিরিক্ত মাত্রা পেরিয়ে যায়, তখন মানুষের আত্মকেন্দ্রিক চেতনা কখন তেজিভাবে রূপ নেয় সে নিজেও জানে না। ভাইয়া সেদিন কি কারণে কথাগুলো বলেছে, সেটা একমাত্র উনি উত্তর দিতে পারবেন। কেন এতদিন যাবৎ কাটাকা দিয়েছেন, স্বামী স্ত্রী হওয়ার সত্ত্বেও কেন তিনি দূরে রেখেছেন, কেন আড়ালে সবকিছু দেখাশোনা করেছেন, তাও আবার 2 বছর ইচ্ছেপূর্বক যোগাযোগ ছিন্ন করে রেখেছেন। সবকিছুর যুক্তিপূর্ণ উত্তর আছে। জাঙ্কুক ভাইয়া অকারণে কোনো ভুলভাল কাজ করবেন না, অন্তত এই ব্যাপারে পুরোপুরি বিশ্বাস আর আস্থা আছে। অন্য চেতনায় নিবিষ্ট ছিল রোজ। হঠাৎ জেনির উদ্দেশ্যে শক্তভাবে জবাব দিল, ঠান্ডা মাথার মানুষ সবটা ঠান্ডাভাবে সামলাবে, মূর্খের মতো জোর জবরদস্তি করবে না। দেখে উনি বুঝিয়ে বলবেন, একবার শুধু আসুক, সবটাই জানতে পারবি। আর একটু ধৈর্য ধর। পুরো ঘটনা না জেনে মতামত দিলে বোকামি হবে। শিক্ষিত হয়েও মূর্খের মতো লাফালাফি করাটা চলবে না। কথাটার ভিতর কি ছিল জেনি জানে না, কিন্তু রোজের চোখ দুটো অদ্ভুত তেজ ঝিকমিক করছিল। যেন তার ভিতরকার সত্তা কিছু একটা আজ করতে পেরেছে। আগ বাড়িয়ে জাঙ্কুকের ব্যাপারে কথা বলতে নারাজ। জিমিনের পর সবচেয়ে বুদ্ধিমতী এই রোজ। মাঝে মাঝে উড়নচণ্ডী আচরণ দেখালেও কিছু ক্ষেত্রে প্রচণ্ড শক্ত ব্যবহার করে। জিমিনের কাছে সকল সমস্যার সমাধান মিলত। সব বোনের মধ্যে জিমিন বেশি বুদ্ধিমতী ছিল, কিন্তু আজ যেই আচরণ রোজ পালন করলো, নিরুস্তেজ রুমটার ভিতরে জোরে নিঃশ্বাস ফেলল রোজ। শব্দটা রুমের দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে গেল। রোজকে নিশ্চুপ দেখে কোমল হলো জেনি। কণ্ঠস্বর নিচু করে প্রসন্ন গলায় বলল, রোজ বাবু, তুমি ওই ছেলেটাকে ফিরিয়ে দিয়েছো? চট করে চোখের চোখ ফেলল রোজ। তির্যক চাহনিতে কাট কাট কণ্ঠে বলল, কেন এই ব্যাপারে প্রশ্ন করছিস? জেনে কি করবি? জেনি অপ্রস্তুত একটা হাসি দিয়ে আমতা আমতা সুরে বলল, মানে বুবু, তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। তার আগে এভাবে ক্ষেপতে যেও না। আসলে ওই ছেলেটা আমার সাথে দেখা করেছিল। ও তোমার কাছে মাপ চেয়েছে বুবু, বলেছে চেয়ারম্যানের ব্যাপারটার জন্য সে খুব লজ্জিত। তুমি যদি তার সাথে কথা বলে মিটমাট করে নাও তাহলে। ভয়ে থেমে গেল জেনি। বাকি কথাটা কোনোভাবে শেষ করতে পারল না। রোজের রুক্ষ মূর্তির চেহারা দেখে বহু কষ্টে ঢোক গেল। ভীতিবহুল চোখ দুটো বিছানায় এঁটে বলল, পরশু তো কলেজে বিদায় অনুষ্ঠান, কলেজের কাজে ব্যস্ত থাকবে, এজন্য কাল তোমার সাথে দেখা করতে চেয়েছি। ছাউতলার মোড়ে সকাল 11টা। পুরো রুমের ভিতরে ঠাস করে শব্দ হলো। কয়েক ন্যানো সেকেন্ডের জন্য হারিকেনটা কেঁপে উঠল। এরপর সব কিছু থেমে গেল। ক্রোধের আক্রোশের সাথে চড় লাগালো রোজ। এমন আগ বাড়ানোর স্বভাব তার মোটেই পছন্দ না। জেনি পা গাল ধরে চোখ নিচু করে রেখেছে। এখনই আকস্মিক বর্ষণের শিকার হবে সে। জেনির নত মুখ দেখে শক্ত চোখে তাকালো। কর্কশ কণ্ঠে
চিবিয়ে চিবিয়ে বলল, আমি ওর সাথে দেখা করব না। তোকে শেষবার মতো শাঁসে দিচ্ছি, ওই ছেলের সামনে তুই যাবি না। তোকে দ্বিতীয়বার বিরক্ত করলে তের মতো স্যান্ডেল খুলে মারবি, কথাগুলো মনে রাখিস। কলেজের মাটিতে আজ শেষ দিন। 2 বছরের সময়সীমা আজ ইতি টানতে চলেছে। জীবনের দ্বিতীয় স্তরটা দেখতে দেখতে শেষের দিকে। অবলীলায় কতগুলো বছর হারিয়ে গেল। শৈশবের দিনগুলো এখন সজীব পাতার মতো লাগছে। ইচ্ছে হয় সেই ছোটবেলায় ফিরে যায়, সেই অবুঝপনার দিনগুলো আবারও ডুবতে, সবাইকে নিয়ে আনন্দ উল্লাসে আবারও মেতে ওঠে। পরিবারের কাছে ছোট্ট বাচ্চাটি হয়ে যায়, আবারও সেই পুরনো দিনের মতো আদরে আদরে বেড়ে ওঠে। মায়ের কাছে বকা, বাবার কাছে আদর, বোনেদের কাছে খুনসুটি, বড়দের কাছে ভালোবাসা নিয়ে আবারও বড় হই। কিন্তু হায়, সে কি হয়? চলে যাওয়ার সময়গুলো কখনো ফিরে আসে? কলেজের শেষ ক্লাসটা করে কলেজের মাঠে বসে আছে তে। পুরো মাঠটা সবুজ ঘাস দিয়ে ঘেরা। ডান হাতে ঘাসগুলো ছুঁয়ে যাচ্ছে তে। খোঁচা খোঁচা ঘাসগুলো হাতের তলায় সুরসুরি অনুভূতি জাগিয়ে দিচ্ছে। নাকে আসছে বেলি ফুলের সুগন্ধ, গা শীতল করে ঠান্ডা হাওয়া ছুটছে, উড়িয়ে দিচ্ছে কানের কাছে এলোমেলো চুলগুলো। ঘাসের দিকে নরম দৃষ্টি ছুঁড়ে স্মৃতি বুনছে সে। ডান হাতের নিচে সুরসুরি কাতর অনুভূতিটা জাঙ্কুকের মতো লাগছে। পাগল লোকটা সবসময় সেভ করত, 2 গালে কখনো দাঁড়িয়ে রাখেনি সে। ফিল্ডের নিয়ম মানতে সে সবসময় গাল দুটো ক্লিন সেভেই রেখেছিল। ঘুমন্ত জাঙ্কুকের গালে যখন কোমল হাতে ছুঁত, তখন প্রাণ চাঞ্চল্য অনুভূতিটা আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে যেত। মুখ ফুটে ছড়িয়ে উঠত সেই অনুভূতি, মুখে ফুটে উঠত এক চিলতে হাসি, মনে আনাচে কানাচে লেগে যেত এক টুকরো সুখ। প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি, প্রথম পুরুষ, প্রথম ভালো লাগা, প্রথম আনন্দ, প্রথম শান্তি, সব কিছুই এই লোকটার দখলীকৃত ছিল। এত দূরে এসে থাকছে, তবু ক্ষণে ক্ষণে মনের ভিতর উত্তাল চালিয়ে যাচ্ছে। আজ দূরত্বের পাল্লাটা ভারী, খুব ভারী। বিষাদ স্মৃতিগুলো বাটখারার কাজ করছে। ক্রমে ক্রমে দূরত্বের পাল্লাটা আরো ভারী করছে, কিন্তু দিন শেষে মনের উপর বাটখারার দাগ লাগেনি। স্মৃতিগুলো প্রচলিত হয়নি। আকাশটা কখন মেঘে ঢাকা পড়েছে খেয়াল করেনি তে। নিজের অতীত নিয়ে এতটাই বিভোর ছিল সে, প্রকৃতির চেহারা দেখতে পায়নি সে। টুপটুপ করে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে। হাতের উপর গোলাকার বিন্দুটা পড়তে সদ্ভিদ ফিরে পেল। বাতাসের শো শো ধ্বনি যেন খিলখিল সুরে হাসছে। চাঞ্চল্য কিশোরী ন্যায় বৃষ্টির উল্লাসে মেতে উঠেছে। ঝপ করে বৃষ্টি নামতে ঘাসের চেহারা বদলে গিয়ে দারুণ রূপ ধরল। কিছুক্ষণের ভিতর পুরোপুরি ভিজে গেল তে, কিন্তু এতে একটু উঠল না সে। 2 চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলল। বৃষ্টির অজস্র ফোঁটা সারা মুখ ছুঁয়ে ঝরছে। বুক ফুলিয়ে গভীর নিঃশ্বাস নিল তে। মনের কোণে শীতল অনুভূতি আবদ্ধ করতে আনমনে বলে উঠল, যে বৃষ্টি ছুঁয়ে একদিন আপনাকে চেয়েছিলাম, সেই বৃষ্টি আবার আমাকে পিকিরি বানিয়ে দিল। আপনার জন্য প্রাণপণে আবদার করেছিলাম, আজও সেই ফারিয়াদ করার জন্য মন ব্যাকুল হচ্ছে। যদি এই বৃষ্টির মতো হুট করে চলে আসতেন, ঠিক এভাবেই না জানিয়ে হাজির হতেন, জানি আরজিগুলো কবুল হবে না।